নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি দেবাশিস সেনগুপ্ত আপনাদের কাছে রয়েছেন, নিয়ে আসবো ঠিক ভোটের খবর। এবং সেই ভোটের খবর মানে প্রথম দফায় রাজ্যের ভোট হয়েছে প্রায় 152টি আসনে, এবং এই 152টি আসনের ফলাফল নিয়ে দুপক্ষেরই দাবি, অর্থাৎ শাসক তৃণমূল কংগ্রেসের দাবি তারা ইতিমধ্যেই সরকার গঠন করার মতো জায়গায় পৌঁছে গিয়েছে, আর বিজেপি ঠিক একইভাবে দাবি করছে যে তারাই এবার সরকার করবে। এখনও বাকি রয়েছে দ্বিতীয় দফা, যা হবে আগামী 29 তারিখে। প্রায় 142টি আসনে সেখানে নির্বাচন হবে। ইতিমধ্যেই এই দুপক্ষের কথোপকথনের মধ্যেই কিন্তু গতকালই শুক্রবার, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল সুপ্রিমো, তিনি যেটা বলেছেন এই ঠিক দ্বিতীয় দফার ভোটের ঠিক আগেই সেখানে কিন্তু বিজেপিকে যে তারা তৃণমূল কংগ্রেস এক চুলো জমি ছাড়বে না, তেমনটাই যেমন রয়েছে সেরকমভাবেই তারা কিন্তু প্রস্তুতি নেমেছে। এবং তাই দিনভর কর্মসূচি, প্রতিদিন 3-4টে করে জনসভা করছে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করছেন বিভিন্ন জায়গায়, 2-3 জন প্রার্থীকে নিয়ে একই সঙ্গে পদযাত্রা করেছেন। আর ঠিক এইভাবে আমরা দেখেছি গতকালও হাওড়ায় তিনি যখন জনসভা থেকে বিজেপির নেতৃত্বকে রীতিমতো বিঁধলেন, এবং সেই ব্যথাটা কিন্তু রীতিমতো আর কনফিডেন্স নিয়ে ব্যথা। এবং সেখানে তিনি যেটা বলেছিলেন, গোল্লা পাবে তার, এটা হচ্ছে তার কটাক্ষ, অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ বিজেপিকে উদ্দেশ্য করে। এবং এত গর্জন বাংলায় এসে করেছেন যে মনে হচ্ছে যেন সব সিট আপনারা জিতে গেছেন, এরমভাবেই ব্যঙ্গ করেছে বিজেপি নেতৃত্বকে। এবং যেহেতু বিজেপি দাবি করছে যে এবার তারা বাংলার মসনদে তারা আসবেন, আর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ পর্যন্ত সেই তিনি মঞ্চে যারা বলেছেন ঘেঁচু, এবং তিনি বেশ কয়েকটি জেলা ধরে ধরে বলে দিয়েছেন যে জেলায় তারা অর্থাৎ বিজেপি শূন্য কোনো আসনই পাবে না। যার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো রয়েছে ইতিমধ্যে আমাদের কাছে যা উঠে এসছে যে খবর, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে বিরোধীরা গোল্লা পাবে বলেও তিনি জানিয়েছেন। অর্থাৎ তিনি যেটা বলেছেন, আলিপুরদুয়ারে গোল্লা, কোচবিহারে গোল্লা, উত্তর দিনাজপুরে গোল্লা, দক্ষিণ দিনাজপুরে গোল্লা, মালদায় গোল্লা, মুর্শিদাবাদে গোল্লা। এবং এর পাশাপাশি তিনি যেটা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো, রেজাল্ট বেরালে মিলিয়ে দেখে নেবেন এই গর্জনের কি ফল হয়। আপনাকে আমরা এর আগেও দেখিয়েছি, কেন এর আগেও 2021-এ বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতৃত্বে এসছেন। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, তিনি এসেছিলেন, এসে বলেছিলেন ইসবার 200 পার তো দূরের কথা, 3 অক্ষরও পৌঁছতে পারেনি সেই সময় বিজেপি। এবং সেই জায়গার পর থেকে দেখা গিয়েছে যে বরাবরই যখন কোনো প্রসঙ্গ আসে তখনই কিন্তু এটা টেনে নিয়ে আসা হয় যে ওই 2021-এ যা হয়েছিল, যত তারা বাংলাকে হেয় করার চেষ্টা করেছে, বাংলার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই ভোট দিয়েছে। আর ঠিক সেই জন্যই তিনি কিন্তু এই কথাটা বলছেন। আর হাওড়ার মঞ্চ থেকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি, গতকালই আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নৌকা বিহার করেছেন মিলেনিয়াম পার্কের ঠিক সামনে, আর তাকে নিয়েই কিন্তু তিনি আরও তির্যক মন্তব্য করেছেন এবং ব্যঙ্গ করতে তিনি ছাড়েননি এই নৌকো বিহার নিয়ে। তার ভাষায়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায়, আপনি দিল্লির যমুনাকে সামলাতে পারেন না আর আমাদের গঙ্গায় এসে ফটো তোলেন। এবং তৃণমূল সুপ্রিমোর কথার মধ্যে ভাষায় আজ আবার উনি নৌকা বিহার করেছেন, এবং তিনি এ প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যে পশ্চিমবঙ্গের গঙ্গা আর আপনার দিল্লির যমুনা মিলিয়ে নিন। পশ্চিমবঙ্গের গঙ্গা পরিষ্কার, তাই আপনি নৌকা বিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়, আর এটা ভোটের রাজনীতি। ফটো শপিং অর্থাৎ ফটো সেশন যে আছে, ফটো শপিং জায়গা নয়। চ্যালেঞ্জ করছি, গঙ্গায় যেখানে নৌকা বিহার করেছেন সেখানে ভালো, সেখানে স্বাগত জানাচ্ছি। আমিও যাই, পুজোর সময় চন্দননগরে আমিও যাই, সেখানে গঙ্গা বিহার করতে আমি যাই, আমি গঙ্গাসাগরে যাই। আপনি একবার দিল্লির যমুনাতে ডুব দিয়ে আসুন। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে দিল্লিতে যে পলিউশন যে রয়েছে তার কথা কিন্তু তিনি উল্লেখ করেছেন। দিল্লির যমুনা कैसा है, পুরা দূষণ হ্যায়, পলিউটেড হ্যায়। আপনি দিল্লির যমুনাকে সামলাতে পারেন না আর আমাদের গঙ্গা এসে ফটো তোলেন, এমনটাই ব্যঙ্গ কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে করেছেন।
আর মহিলা সংরক্ষণ বিল নিয়েও তিনি কিন্তু রীতিমতো ব্যঙ্গ করেছেন এবং তির্যক মন্তব্য করেছেন। সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই জনসভা থেকে, হাওড়াশী জনসভা থেকে আসল উদ্দেশ্য ছিল 343, এই মুহূর্তে দেশের সংসদে প্রায় 543টি আসন রয়েছে। আর এই জায়গায় সেই আসন, এই একদিকে মহিলা সংরক্ষণ বিলের নাম করে এই আসন বরাদ্দের জন্য যে বিল এনেছিল, অর্থাৎ 850টা সেখানে আসন করার, এই মহিলা সংরক্ষণ বিলকে সামনে রেখে 850টা আসন করার যে চেষ্টা ছিল, সেই চেষ্টা কিন্তু করেছিল, এমনটাই কিন্তু অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেক্ষেত্রে তিনি এমনটাও বলেছেন যে লোকসভায় ঝামা ঘষে দিয়েছি মুখে, এই প্রথম হারলো। এবার এই যে হারা শুরু হয়েছে, এখন শুধু হারবে হারবে আর হারবে, অর্থাৎ বিনাশের শুরু হয়েছে, পতনের শুরু হয়ে গেছে, ধর্মের কল বাতাসে নড়ে। অর্থাৎ যেভাবে মহিলা বিল নিয়ে এসে, মহিলা সংরক্ষণ বিল নিয়ে এসে বিরোধীদের চাপের মুখে পড়ে সেটা লোকসভায় পাশ করতে না পেরে সরকার যতটা পিছু হেঁটেছে, যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, দিল্লি সরকারের পক্ষ থেকে বলার চেষ্টা হচ্ছে যে বিরোধীরা বাধা দিয়েছে, কিন্তু না, বিরোধীরা একাট্টভাবে কিন্তু যে উদ্দেশ্য ছিল যে এই আসন সংখ্যা, মহিলা সংরক্ষণের নামে আসন সংখ্যা বৃদ্ধি করা, অর্থাৎ 543 থেকে সেই আসন সংখ্যা বাড়িয়ে নিয়ে যাওয়া 850টি করা, তার বিরুদ্ধেই তারা প্রতিবাদ করেছিল। এটা যে তাদের পতনের ইঙ্গিত, এমনটাই কিন্তু অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই কিন্তু তিনি বলছেন। এবং এভাবেই কিন্তু তিনি রীতিমতো মঞ্চ থেকে, বিভিন্ন জনসভার মঞ্চ থেকে কেন্দ্রের সরকারকে যেমন বিধছেন, প্রধানমন্ত্রীকে বিধেছেন, তিনি বিধেছেন কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। অর্থাৎ সব মিলিয়ে ভোটের যত দ্বিতীয় দফা শেষ হতে চলেছে, সে আসতে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতি পারদ চড়ছে। আর ঠিক সেই একইভাবে কিন্তু যে এর আগে যেভাবে 2021-এ কেন্দ্রের সরকারের যে প্রতিনিধিরা এসেছিলেন, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, তারা বলেছিলেন, যেভাবে ব্যঙ্গ করে বলেছেন ইসবাত দোষপার, যেভাবে তারা হেলায় সে তাকে ভাসিয়ে দিয়েছিল এবং বাংলার মানুষ তাকে পরাজিত করেছিল, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেই কনফিডেন্স নিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবারও বলছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কয়েকটি জেলা থেকে কিন্তু তারা যে একদম কোনো আসন পাবে না বিজেপি, তেমনটাই কিন্তু জানাচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে রাজনীতিতে কিন্তু এই গরমাগরম কথাবার্তা, কথোপকথন ইতিমধ্যেই কিন্তু সরব হয়ে ওঠে। দুপক্ষই দাবি করছে প্রথম দফার নির্বাচনের পরেই 152টি আসনে ভোট গ্রহণ হয়ে যাওয়ার পরে যে দুপক্ষই নাকি সরকার করেছে। এবং সেই জায়গায় আগামী দিনে কি বলছে, কি হবে, কার দিকে যাবে সেই ফলাফল, তা কিন্তু নির্ভর করতে হবে আগামী 4 তারিখ দুপুরবেলা পর্যন্ত, যখন ইভিএম মেশিন খুলবে তখনই দেখা যাবে কি হচ্ছে। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।